বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, আর হয়তো 10-12 দিন আছে। সরস্বতী পুজোর কিছুদিনের মধ্যেই তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি তোমাদের CC1C এই বিষয়ের সাজেশান আমি আগেই দিয়েছি। শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন দুটোরই দিয়ে দিয়েছি। তো প্রথমে আহ, এই এসএসসিরও বড় কোশ্চেনের সাজেশান একটা দিয়েছি, প্রথমেই দিয়েছি। তো সেটার পরিপ্রেক্ষিতেই এবারে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো কী হতে পারে তার উত্তর সমেত, উত্তরগুলো আমি তো টাইপ করার অত সময় নেই, আমি প্রশ্নগুলো টাইপ করে দিয়েছি, উত্তরগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবে বা লিখে নেবে। তো কোশ্চেনে যাবার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলি যে তোমরা চ্যানেলটাকে দেখছো বা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো বা শেয়ার করো। এগুলো করতে কোনো পয়সা খরচ হয় না। পয়সা খরচ হয় যেগুলোতে, সেগুলো হচ্ছে মেম্বারশিপ নেওয়া বা সুপার চার্টার, এইসব বিষয়গুলো থাকে। তো সেগুলো তোমরা ইচ্ছা করলে করতে পারো, কারণ আমার চ্যানেলে এই অপশনটাও রয়েছে। কিন্তু সাবস্ক্রাইবটা তোমরা করছো না, সাবস্ক্রাইবটা অন্তত করে নাও। সাবস্ক্রাইবটা করলে কী হবে, উৎসাহটা বাড়বে। আর যদি তোমরা মেম্বারশিপ নাও তাহলে তো কোনো ব্যাপারই নয়, আরও জোরদার উৎসাহে লেগে কাজ করা যাবে। তো সেখানে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তারপরে কমেন্ট করো, লাইক করো, তাতে উৎসাহটা বাড়বে। তো শুধু তো তোমাদের এই থার্ড সেমিস্টার নয়, এরপর তোমাদের ফোর্থ সেমিস্টার আছে, ফিফথ আছে, সিক্সথ আছে, সব সেমিস্টারেরই আমি সাজেশান দেবো এবং কিছু কিছু নোটসও দু একটা দিয়ে দেবো। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, বড় কোশ্চেন ছোটো কোশ্চেন সবেরই নোটস যদি প্রয়োজন হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করো। এবারে আমরা সাজেশনের মধ্যে চলে যাচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2023-24, ACC1, বাংলা ব্যাকরণ, ছোট প্রশ্ন ও উত্তর, মানে 2 নম্বরের প্রশ্নের উত্তর, ছোট প্রশ্ন ও উত্তর। দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সমাস কাকে বলে। সমাস কাকে বলে? পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় সমাস। পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় সমাস। যেমন বিনা পানিতে জাহার সমান বিনা পানি। এরপর সমাস কথার অর্থ কী? সমাস কথার অর্থ হলো সার সংক্ষেপ। সমাস কথার অর্থ হলো সার সংক্ষেপ। সমাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। সম পূর্বক অস ঘং যুক্ত ঘং, সমপূর্বক অস যুক্ত ঘং। পূর্বক মানে হচ্ছে ছোট্ট একটা ড্যাশ দিতে হবে, সমের পর একটা ছোট্ট ড্যাশ, তারপরে অস, তারপরে যুক্ত ঘং। এরপর বলেছে সমসমান পদ। সমসমান পদ কাকে বলে? দুই বা ততোধিক যে পদের সমবায়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। যেমন দেশের বন্ধু সমান দেশবন্ধু, এখানে দেশের বন্ধুটা হচ্ছে সমসমান পদ। আচ্ছা, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? সমসমান পদগুলি পারস্পরিক সম্বন্ধ যে বা বাক্যাংশের সাহায্যে বিশ্লেষণ করে দেখায় তাকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যেমন দেশবন্ধু সমান দেশের বন্ধু, দেশের বন্ধুটা হলো সমাস বাক্য বা ব্যাসবাক্য। এরপর বলেছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে? পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। যেমন মনরূপ মাঝি সমান মন মাঝি, এখানে হচ্ছে সমাসবদ্ধ পদ হচ্ছে মন মাঝি। আচ্ছা, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ হলো। এরপর বলেছে সমসমান পূর্বপদ ও পরপদ কাকে বলে? সমসমান পদের পূর্বপদ হচ্ছে পূর্ব দিকের পদকে বলা হয় পূর্বপদ, অর্থাৎ বাঁ দিকের পদটাকে বলা হয় পূর্বপদ, আর ডান দিকের পদকে বলা হয় পরপদ। যেমন দেশবন্ধু, দেশ দেশ হচ্ছে পূর্বপদ আর বন্ধু হচ্ছে পরপদ। এবার বলছে সন্ধি কাকে বলে? সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। তারপর বলেছে সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লিখতে বলেছে। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, কিন্তু সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়।
সন্ধিতে সন্ধির একটা উদাহরণ হচ্ছে বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়, আর সমাসের একটা উদাহরণ হচ্ছে বিনা পানিতে যাহার বিনা পানি। তারপরে দ্বন্দ্ব সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য লাভ করে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন জায়া ও পতি সমান দম্পতি। আচ্ছা দেখো, এই সমাসের এই দ্বন্দ্ব সমাসের যে সমস্ত ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর উদাহরণগুলো একটা একটা করে করে নেবে তোমরা। এত 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 সমস্ত উদাহরণ দেওয়া তো সম্ভব নয়, উদাহরণগুলো কিন্তু পড়তে পারে। এবার বলেছে কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে সমাসে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষ্য বিশেষণ পদের সমাস হয় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে এবং দুই বিশেষ্য বা বিশেষণ পদের দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন হেডমাস্টার সমান হেড যে মাস্টার। এরপর হচ্ছে উপমান ও উপমেয় কি। যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যেমন দুধের মতো সাদা দাঁতগুলি, এবারে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে দুধটা হচ্ছে উপমান। এরপর উপমেয় কাকে বলে না, দুটি বস্তুর মধ্যে যাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়, যাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় তাকে উপমেয় বলা হয়। যেমন দুধের মতো সাদা দাঁতগুলি, এখানে দাঁত হচ্ছে উপমেয়। উপমেয় উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে দুটি পার্থক্য। দেখো, উপমান কর্মধারয়ে উপমানবাচক শব্দের সঙ্গে সাধারণ ধর্মবাচক শব্দের সমাস হয়। উপমানবাচক পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়, অর্থাৎ যে কর্মধারয় সমাসে উপমানবাচক শব্দ থাকে এবং সাধারণ ধর্ম থাকে তাকে বলা হয় উপমান কর্মধারয়। যেমন কুসুম কোমল সমান কুসুমের ন্যায় কোমল। উপমিত কর্মধারয়, যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাস হয় এবং সাধারণ ধর্ম উহ্য থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয়। যেমন চরণ পদ্ম, চরণ পদ্মের ন্যায়। তারপর রূপক কর্মধারয় সমাস কাকে বলে, যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় বলা হয়। যেমন মন মাছি সমান মনরূপ মাছি। জীবন উদ্যান জীবনরূপ উদ্যান। উপপদ কাকে বলে, উপপদ কাকে বলে, সাধারণত উপপদ হচ্ছে, দাঁড়াও একটু 1 মিনিট দাঁড়াও, সাধারণত উপপদ হচ্ছে কৃদন্ত পদের উপপদ হচ্ছে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের আগে বসে। যে পদ কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের আগে বসে তাকে উপপদ বলে। আবার বলছি, যে পদ কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের আগে বসে তাকে উপপদ বলে। আর উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলা হয়। উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন অরিকে দমন করে যে সমান অরিন্দম, অরিকে দমন করে যে সমান অরিন্দম। আচ্ছা, তৎপুরুষ সমাস কাকে বলে, এটা এখানে দেওয়া হয়নি। তৎপুরুষ সমাস কাকে বলে এটা একটু করে নেবে। যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় এবং পরপদ অর্থপ্রদান থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন বধূকে বরণ বধূবরণ, পোকায় কাটা পোকাকে কাটা, পোকাতে কাটা, এই পোকা কাটা পোকাতে কাটা পোকায় কাটা। যেখানে দেখো কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ বা অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, না তৎপুরুষ, এগুলোর উদাহরণগুলো তোমরা কিন্তু করে রাখবে। বা ব্যাপ্তি তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, এগুলোর উদাহরণগুলো তোমরা করে রাখবে। আচ্ছা, আর একটা কথা বলি, দ্বন্দ্ব সমাসের যে ব্যাপারটা আমরা বলেছি,
দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথার অর্থ, দ্বন্দ্ব কথার অর্থ কি? দ্বন্দ্ব কথার দুটি অর্থ, একটা হচ্ছে সংঘাত বা ঝগড়া, আর একটা অর্থ হচ্ছে মিলন। মিলন। এই দ্বন্দ্ব সমাসেরও বিভিন্ন ভাগগুলো আছে, সেই ভাগগুলো তোমরা করে রাখবে। একশেষ দ্বন্দ্ব, অলুপ দ্বন্দ্ব, তারপরে আরও বিভিন্ন দ্বন্দ্ব সমাসের ভাগগুলো আছে। আচ্ছা, এবারে দেখি আমরা বহুব্রীহি সমাসে চলে যাই। বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান আছে যার। ব্যাকরণে কী অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে? ব্যাকরণে সমাসের ভাগ বোঝানোর অর্থে বহুব্রীহি শব্দটি ব্যবহার করা হয়। এবারে বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য লাভ করে না তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন বিনা পানিতে জাহার সমান বিনা পানি। বহুব্রীহি সমাসের ভাগগুলো তোমাদেরকে করতে হবে, উদাহরণগুলো। আচ্ছা, দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ সমাহার বা সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন ত্রিপদী, তিনটি পদের সমাহার। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার। এই গেল দ্বিগু সমাস। এবারে যেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস কাকে বলে? অব্যয়ীভাব সমাস যে সমাসের পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ্য তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন মিলের অভাব সমান গড়মিল, কুলের বিপরীত সমান প্রতিকূল। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে নিত্য সমাস। যেমন কাঁচকলা সমান কাঁচকলা। এরপরে হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? দুই বা ততোধিক পদ যখন একত্রে মিলিত হয়ে একটিমাত্র বাক্যাংশ বা পদগুচ্ছ গঠন করে তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন রক্তদান শিবির, রক্তদানের জন্য আয়োজিত শিবির। আচ্ছা, এবারে দ্বিগু শব্দের অর্থ কী? দ্বিগু কথার অর্থ কী? দ্বিগু কথার অর্থ হচ্ছে দুইটি গরুর বিনিময়ে কেনা। দুইটি গরুর বিনিময়ে কেনা। এটি ব্যাকরণে এটি সমাসের প্রকারভেদ বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে বাক্য থেকে। এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সবই হচ্ছে সমাস থেকে হলো। সমাস থেকে হলো। এবারে যেটা আমরা আলোচনা করব বাক্য বা বাক্য পরিবর্তনটা এখন আমরা শুরু করব। বাক্যতে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে বাক্য নির্মাণের শর্তগুলো। আর বাক্য কাকে বলে, সবার আগে প্রথম যেটা বাক্য কাকে বলে সেটা আগে জানতে হবে। দেখো, বাক্য কাকে বলে সেটা হচ্ছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে কোনো ভাবনা বা ধারণাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে কোনো ভাবনা, ধারণা বা বক্তব্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন আমরা বাড়ি যাব। এবার বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের তিনটি প্রধান শর্ত: আসক্তি বা নৈকট্য, আকাঙ্ক্ষা এবং যোগ্যতা। এই তিনটি শর্ত। সেই জন্য বলছে বাক্য নির্মাণের এই তিনটি শর্ত। যোগ্যতা কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলি মিলিত অর্থ আমাদের জীবনে সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা সমর্থিত হওয়াকে বলে বাক্যের যোগ্যতা। বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলি মিলিত অর্থ আমাদের জীবনে সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা সমর্থিত হওয়াকে বলে বাক্যের যোগ্যতা। যেমন গরু আকাশে ওড়ে। গরু আকাশে ওড়ে এটা কিন্তু বাক্যের যোগ্যতা হয় না। এটা পাখি আকাশে ওড়ে বললে তবেই বাক্যটার যোগ্যতা হয়। আচ্ছা, এবার আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যে পরপর পদ সমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে আগ্রহ তৈরি হয় তাকে বলে আকাঙ্ক্ষা।
যেমন আমি মাঠে গিয়ে ডট ডট ডট, আমি মাঠে গিয়ে কি করব সেটা আর কিন্তু বলা হয়নি। এটা হবে কি, আমি মাঠে গিয়ে খেলবো, কি মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, এটা একটা হতো। এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। আচ্ছা, আসক্তি বা নৈকট্য কাকে বলে, উদাহরণ দাও। বাক্যের মধ্যে অবস্থিত পদগুলিকে সঠিকভাবে সাজিয়ে অর্থগত নৈকট্য গড়ে তোলাকে বলা হয় আসক্তি বা নৈকট্য। যেমন আমরা যদি এটা লিখি যে যাচ্ছি একসঙ্গে আমরা বেড়াতে, এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। এটা হবে কি, আমরা একসঙ্গে বেড়াতে যাচ্ছি, এটাই সঠিক হতো। এইটাকে বলা হয় আসক্তি। এবারে উদ্দেশ্য ও বিদেহ কাকে বলে, উদাহরণ দাও। বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। যেমন রমা টিউশনে যায় না, রমা এটা হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিদেহ। আগের উদাহরণটাতেই রমা টিউশনে রেখে যায় না, রমা এটা হচ্ছে উদ্দেশ্য, আর টিউশনে যায় না এটা হচ্ছে বিদেহ। এরপর বলেছে উদ্দেশ্য ও বিদেহ সম্প্রসারক কাকে বলে। উদ্দেশ্য সম্প্রসারক প্রথমে বলছি। উদ্দেশ্যর সঙ্গে যে বাক্যাংশ যুক্ত হয়ে উদ্দেশ্যকে প্রসারিত করে তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক। তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক। যেমন মনোযোগী ছেলেটি এক মনে পড়ছে, ছেলেটি উদ্দেশ্য, কিন্তু ছেলেটির সম্প্রসারণ করেছে কে, মনোযোগী। এভাবে আরও অনেক বাড়ানো যায়। আর বিদেহ সম্প্রসারক কি, বাক্যের সঙ্গে বিদেহ অংশকে প্রসারিত করার জন্য যে বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলা হয় বিদেহ সম্প্রসারক। যেমন আমরা যেটা যদি বলি ছেলেটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেলটা হচ্ছে তোমার বিদেহ, এটাকে কাঁদতে কাঁদতে প্রসারক, মানে বিদেহ সম্প্রসারক। এবার দেখো গঠনগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার ও কী কী। গঠনগত দিক থেকে বাংলা বাক্য সাধারণত 4 প্রকার হয়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। কিন্তু ক্লাস 12-এর যে বইগুলো দেওয়া আছে, সেই 12-এর বইয়ে যে কাউন্সিল থেকে যে বই দেওয়া আছে সেখানে 3 প্রকার দেওয়া আছে: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো তোমরা এখানে কিন্তু সাধারণভাবে 4টে বাক্যই লিখবে, 4টি ভাগে বিভক্ত: সরল, জটিল, যৌগিক এবং মিশ্র বাক্য। জটিল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। সরল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য বা একটিমাত্র বিদেহ, অর্থাৎ একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। যেমন ছেলেটি শুধু গোলমাল করছে। তারপর জটিল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে একটিমাত্র খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলে জটিল বাক্য। যেমন যারা পরিশ্রম করে তারাই ফল লাভ করে, যারা পরিশ্রম করে তারাই ফল লাভ করে। যৌগিক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে 2 বা ততোধিক স্বাধীন বা নিরপেক্ষ বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে বলে যৌগিক বাক্য। যেমন ছেলেটির বুদ্ধি আছে কিন্তু পড়াশোনা করে না। তারপর বলেছে নির্দেশক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে কোনো সরল বক্তব্য প্রকাশ পায় বা কোনো কিছু নির্দেশ করা বা বিবৃতি মাত্র বোঝায় তাকে বলে নির্দেশক বাক্য। যেমন ছেলেটির পড়াশোনায় একদম মন নাই। তারপর বলেছে কারক শব্দের অর্থ কী। কারক শব্দের অর্থ কী? কারক শব্দের অর্থ হচ্ছে করে যে। কারক শব্দের অর্থ হলো করে যে। তারপর বলেছে পাণিনির মতে কারক আসলে কি? করে যে মানে কাজ করে যে, কাজ করে যে, কর্ম সম্পাদন করে যে, কর্ম সম্পাদন করে যে। আচ্ছা, কারক কাকে বলে? কারক কাকে বলে, উদাহরণ দাও। কারক হচ্ছে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ককেই বলা হয় কারক। আচ্ছা, আরেকটা প্রশ্ন গ্যাপ পড়ে গেল। পাণিনির মতে কারক বিষয়টি কি? পাণিনির মতে কারক বিষয়টি হলো ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম। বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে তাদেরকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারযোগ্য করে তোলে তাদের বিভক্তি বলে।
বিভক্তি কথার সাধারণ অর্থ কী? বিভক্তি কথার সাধারণ অর্থ হলো বিভাজন। কারক শব্দটির ব্যুৎপত্তি নির্ণয়। ক্রি যুক্ত অক, ক্রি যুক্ত অক। বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি বি পূর্বক ভজ যুক্ত তি। বিভক্তি শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়? বিভক্তি শব্দটি পদ গঠনের কাজে বিভক্তি ব্যবহার করা হয়। পদ গঠনের কাজে বিভক্তি ব্যবহার করা হয়। কারক ধাতু ও ক্রিয়া প্রসঙ্গে মানে কারক ধাতু ও ক্রিয়া প্রসঙ্গে বিভক্তি শব্দটি ব্যবহার করা হয়। অনুসর্গ শব্দটির অর্থ কী? অনুসর্গ শব্দটির অর্থ হল অনুতে বা পরে থেকে সৃষ্টি করে যা। অনুতে বা পরে থেকে সৃষ্টি করে যা। অনুসর্গ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয়। অনু পূর্বক সৃজ যুক্ত অ। অনুসর্গ কাকে বলে, কয় প্রকার ও কী কী? অনুসর্গ সাধারণত দুই প্রকার: নামজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ অন্য কী নামে পরিচিত? অনুসর্গ পরসর্গ নামে পরিচিত। অনুসর্গ পরসর্গ নামে পরিচিত। তারপরে বলেছে প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন। প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্ররোচনায় বা প্রেরণায় যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে। আচ্ছা, তারপরে অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক না থাকায় কর্তা উহ্য বা অনুক্ত হয়ে পড়ে, একে অনুক্ত কর্তা বলে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া পৃথক পৃথক সম্পর্কে থাকলে অসমাপিকার ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিরপেক্ষ হয়ে পড়ে। সেই জন্য অসমাপিকার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। ব্যতিহার কর্তা কাকে বলে? বাক্যস্থিত একই ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক ক্রিয়া সম্পাদিত হলে ওই কর্তা দুটিকে ব্যতিহার কর্তা বলে। সহযোগী কর্তা কাকে বলে? বাক্যের মধ্যে একই ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক সহযোগিতা বোঝালে ওই দুই কর্তাকে সহযোগী কর্তা বলে। নিমিত্ত কারক কাকে বলে? বাক্যে কর্তা ক্রিয়া সম্পাদনকালে ক্রিয়ার সঙ্গে যে বিশেষ্য বা সর্বনাম পদের নিমিত্ত সম্পর্ক প্রকাশ পায় তাকে নিমিত্ত কারক বলে। ক্রিয়ার অভিব্যক্তিকে কি বলে? ক্রিয়ার অভিব্যক্তিকে কারক বলে। মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মকে বলে গৌণ কর্ম। যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক মুখ্য কর্ম, ব্যাকরণ গৌণ কর্ম। আচ্ছা, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কি? দ্বিকর্ম ক্রিয়ার বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে বলে উদ্দেশ্য কর্ম এবং বিভক্তিহীন অতিরিক্ত কর্মকে বলে বিধেয় কর্ম। যেমন বাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন। তারপরে সমধাতুজ কর্ম কাকে বলে? ক্রিয়ার ধাতুটি থেকে উৎপন্ন ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন সেই ধাতু থেকেই গঠিত বিশেষ্য পদ ওই ক্রিয়ার কর্ম হলে তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন ছেলেটি লম্বা ঘুম ঘুমিয়েছে, ঘুম। সমধাতুজ কর্তা, একই ধাতু থেকে কর্তা ও ক্রিয়া উৎপন্ন হলে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। উৎসবের বাজনা বাজছে, যেমন বাজনা। তারপরে করণকারক কাকে বলে? করণকারক বাক্যে কর্তা যার দ্বারা বা যে পদ দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। এখানে সবসময় দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ ব্যবহার করা হয়। যেমন কুড়ুল দিয়ে কাঠ কাটে। সমধাতুজ করণ বাক্যে ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই ধাতু থেকে উৎপন্ন কর্তা ক্রিয়া সম্পাদন করলে তাকে সমধাতুজ করণ বলে। তারপরে কর্মকারক কাকে বলে? কর্তা যা করে বা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। এখানে ক্রিয়াপদ কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করা হয়। যেমন ঝুমা বাংলা পড়ছে। কর্মকারকে সাধারণত কোন বিভক্তি হয়?
কর্মকারকে সাধারণত কে এবং রে বিভক্তি হয়। কর্তৃকারক কাকে বলে? এই কারকে সাধারণত কি বিভক্তি হয়? বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে সেই হয় কর্তা, এবং কর্তাকে বলা হয় কর্তৃকর্তা, এবং তাকেই বলা হয় কর্তৃকারক। যেমন সঙ্গীতা বাড়ি যাচ্ছে, সঙ্গীতা। কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয়। কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি। অপাদানকারক কাকে বলে? এই কারকে কোন অনুসর্গ যুক্ত হয়? যার থেকে কোনো ব্যক্তি বা বস্তুর উত্থান, পতন, নির্গমন, নিঃসরণ, গহন, অপসারণ ইত্যাদি বোঝায় তাকে অপাদানকারক বলে। যেমন টাকাটা পকেট থেকে পড়ে গেল, পকেট। আর অপাদানকারকে হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। অধিকরণ কাকে বলে? অধিকরণকারক কাকে বলে? এই কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়? ক্রিয়ার আধারকে বলে অধিকরণ পদ। সেই অধিকরণ পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলে অধিকরণ কারক। যেমন আজ সুপর্ণাদের বাড়িতে কেউ নেই, বাড়িতে। অধিকরণ কারক সাধারণত তে, এ অন্তস্থ বিভক্তিযুক্ত হয়। আচ্ছা, বিভক্তি প্রধান কারক কোনগুলিকে বলা হয়? কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ কারককে। আচ্ছা, অনুসর্গ প্রধান কারক কাকে বলা হয়? অনুসর্গ প্রধান কারক হচ্ছে অপাদান কারক। বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক কাদের বলা হয়? করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারককে বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক বলা হয়। অকারক কাকে বলে? বাক্যের মধ্যে এমন কিছু কিছু পদ থাকে যেগুলি অন্য পদ ও ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাকে বলা হয় অকারক পদ। সম্বন্ধ পদ কাকে বলে? র বা এর বিভক্তি পদের ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে বলে সম্বন্ধ পদ। যেমন অভিজিতের দিদি এমএ পড়ে। তারপরে সম্বোধন পদ কাকে বলে? বাক্যের গতি ভঙ্গ করে যাকে বিশেষভাবে আহ্বান করা হয়, যার দ্বারা বিশেষভাবে আহ্বান করা হয় তাকে বলে সম্বোধন পদ। যেমন বৃষ্টি, তুই আজকাল পড়াশোনা করিস না, বৃষ্টি। তারপরে নির্দেশক কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে তার সংখ্যা নির্ণয় করে তাকে নির্দেশক বলে। ধাতু বিভক্তির অপর নাম কি? ক্রিয়া বিভক্তি। এই হলো প্রশ্ন। এইগুলো হচ্ছে পার্ট 1-এর প্রশ্ন। এগুলো কিছু প্রশ্ন দিলাম, এরপর আরও প্রশ্ন আছে। যেমন আমাদের সন্ধি থেকে কিছু প্রশ্ন হয়, দেওয়া হয়নি। তারপরে আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো দেওয়া দরকার ছিল, যেগুলো দেওয়া হয়নি, কিন্তু অনেক তাতেই 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টার একটা ভিডিও হয়ে গেল। পদ পরিচয়টা বাকি আছে। পদ পরিচয় আর বাচ্য আর সন্ধি, এই 3টে নিয়ে আবার একটা ভিডিও পার্ট 2 আমি খুব শীঘ্রই নিয়ে আসবো।